আমাদেরকে তালেবানদের, আফগানিস্তানের তালেবানদের ফলো করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন যে তালেবানরা যেদিন আফগানিস্তান দখল করল, সেই দিন আফগানিরা বিমানের চাকা ধরে পালাতে চেয়েছিল। এই তালেবানরা ক্ষমতায় এসে সাধারণ ক্ষমা ঘোষণা করে আজকে জাতিকে তারা শুধু ঐক্যবদ্ধই করেনি, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা দেশ অর্থনৈতিকভাবে 2 বছরের মাথায় এসে তাদের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের থেকেও ভালো, শুধু জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার কারণে। আমি বলবো সাকিব শুধু নয়, ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের মধ্যেও অনেক দেশপ্রেমিক সৎ মানুষ আছে, দেশপ্রেমিক মানুষ আছে, যারা এই লুটপাটের সাথে, যারা এই হত্যা খুন গুমের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে ছাড়া বাকিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হোক। আপনার জেলা কুষ্টিয়ার একসময় সন্ত্রাসীদের আখড়া ছিল, বর্তমানে কুষ্টিয়ার অবস্থা কি? কুষ্টিয়ার অবস্থা হলো বেগম খালেদা জিয়া তার শাসন আমলে তিনি অনেকগুলো ভালো ভালো পদক্ষেপ নিয়েছিলেন। তো তার মধ্যে একটা এলিট ফোর্স র্যাব সৃষ্টি করা। উনি যে মহৎ উদ্দেশ্য নিয়ে এই র্যাব সৃষ্টি করেছিলেন, এই র্যাব সৃষ্টির পর আমার এলাকায় সন্ত্রাসীরা নিশ্চিহ্ন হয়ে গেছে। কিছু কিছু সন্ত্রাসী রয়ে গিয়েছে, এটা শুধু ফ্যাসিস্ট হাসিনা সরকারের হাতকে শক্তিশালী করার জন্যেই তাদেরকে প্রতিপালন করা হয়েছে এবং তারা এখনো আছে। তাছাড়া দক্ষিণ পশ্চিমা অঞ্চল ছিল রক্তাক্ত জনপদ। সেই রক্তাক্ত জনপদ থেকে দেশবাসীকে এবং আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে রক্ষা করেছেন দেশমাতা বেগম খালেদা জিয়ার একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এলিট ফোর্স র্যাব সৃষ্টি করা। র্যাব যে দেশের পক্ষে যে কাজ করেছে তা যেমন অবিস্মরণীয়, তা যেমন শ্রদ্ধার। ফ্যাসিস্ট হাসিনার আমলে ফ্যাসিস্টের পুতুল হিসেবে কাজ করতে যেয়ে এই র্যাব নিষিদ্ধ পর্যন্ত হয়েছে। এটা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যে এত সুন্দর একটা ফোর্সকে কিভাবে হাসিনা তার সুনাম, তার সুখ্যাতি শুধু ধ্বংসই করেনি, তাকে যুক্তরাষ্ট্র নিষিদ্ধ পর্যন্ত করেছে। সুতরাং আমি বলবো যে আপনি যে প্রশ্ন করেছেন, র্যাবের একটা ঐতিহাসিক ভূমিকা আছে আমাদের এই দেশ থেকে দক্ষিণ পশ্চিমের এই গ্যাং গ্রুপ সন্ত্রাসীরা উৎখাতে এবং নিশ্চিহ্ন করে দিতে র্যাব ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। ক্রিকেটার সাকিবের বিচার এই মাটিতেই হবে। প্রশ্ন হচ্ছে, এত বড় বিশ্ব তারকা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে নির্বাচনে যাওয়ায় বিতর্কিত হয়েছে। একজন রাজনীতিক হিসেবে আপনি কিভাবে সাকিবকে মূল্যায়ন করেন? আমি এইটার সম্পূর্ণ বিরুদ্ধে। সাকিব আমাদের সূর্য সন্তান। সাকিব কোন কারণে, কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে আওয়ামী লীগে যোগদান করতে বাধ্য হয়েছে আমরা তো সবাই তা ওয়াকিবহাল। তো সেই সময় ফ্যাসিস্ট আমলে কি হয় আর কি হয় না। এখন সাকিব আন্তরিকভাবেই বিশ্বাস করে আওয়ামী লীগ করতে গিয়েছে, নাকি চাপে পড়ে গিয়েছে, বা তার অর্থ বিত্ত সম্পদ রক্ষা করার জন্য গিয়েছে, এটা তো আমি জানি না। আমাদেরকে তালেবানদের, আফগানিস্তানের তালেবানদের ফলো করতে হবে। আপনারা লক্ষ্য করেছেন যে তালেবানরা যেদিন আফগানিস্তান দখল করল, সেই দিন আফগানিরা বিমানের চাকা ধরে পালাতে চেয়েছিল। এই তালেবানরা ক্ষমতায় এসে সাধারণ ক্ষমা ঘোষণা করে আজকে জাতিকে তারা শুধু ঐক্যবদ্ধই করেনি, সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটা দেশ অর্থনৈতিকভাবে 2 বছরের মাথায় এসে তাদের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের থেকেও ভালো, শুধু জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার কারণে। আমি বলবো সাকিব শুধু নয়,
ফ্যাসিস্ট সরকারের আওয়ামী লীগের মধ্যেও অনেক দেশপ্রেমিক সৎ মানুষ আছে, দেশপ্রেমিক মানুষ আছে, যারা এই লুটপাটের সাথে, যারা এই হত্যা খুন গুমের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে ছাড়া বাকিদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হোক। আমার এলাকায় এই বিভিন্ন অভিযান চলছে। সেই অভিযানে এই হাসিনা তার আত্মীয় স্বজনকে নিয়ে পালিয়ে গিয়েছে। এটা আমার মনে হয়, এটা আমার ধারণা। এই হাসিনা যত টাকা চুরি করেছে, ভারত চাণক্য বুদ্ধি এই চোরদেরকে সব আশ্রয় দিয়েছে। প্রায় ৩০-৪০ হাজার চোরকে ভারতে আশ্রয় দিয়েছে, কিন্তু এদের সব টাকা ভারতে নিয়ে আসবে। আনার পর এই টাকা ভোগ করবে ভারত, এই চোরের দল ভোগ করতে পারবে না। যারা চোর, যারা বিদেশে টাকা চুরি করেছে, লুটপাট করেছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনের ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু যারা সাধারণ, যারা নিরীহ, তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় আনতেই হবে। তা নইলে এই জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না। 30% আওয়ামী লীগ আছে, এই 30%-এর মধ্যে 20%ই নিরীহ। তারা এইসব চুরি, ডাকাতি, লুটপাট, রাহাজানি এর মধ্যে নেই। কিন্তু তাদেরকেও আমরা আওয়ামী লীগ বলে, ফ্যাসিস্ট বলে আমরা যদি আইডেন্টিফাই করি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাই, তাহলে আমরা যুদ্ধবদ্ধ সমাজ, সবাই সবার আত্মীয়, এ ওর আত্মীয়, ওর পরিজন, আমরা এদেরকে রক্ষা করতে যাব, তখন জাতিকে আমরা বিভ্রান্তির মধ্যে ফেলব। কিন্তু রাষ্ট্রের একটা সুনির্দিষ্ট নিয়ম থাকা উচিত। আমি তাজ্জব বনে যাই, আমি অবাক হয়ে যাই যে আজকে 8 মাসে যারা গুলিবিদ্ধ হয়ে চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পঙ্গু জীবনযাপন করছে, আজকে তাদের চিকিৎসা পর্যন্ত হয় না, তাদের জন্য টাকার ব্যবস্থা হয় না। আর যারা আন্দোলনের নামে নেতৃত্ব দিয়েছে, তারা আজকে 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি আমার গাড়ি চলছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। আর যারা হাসপাতালে আজকে জীবন মরণ সন্ধিক্ষণে যারা দিনাতিপাত করছে, তাদের দেখার লোক নেই। আমি বিশ্ববরেণ্য আমাদের জাতির অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনার রাষ্ট্রের যদি টাকা না থাকে, আপনি হাসপাতালের গেটে দাঁড়িয়ে, সিঁড়ির উপরে দাঁড়িয়ে আপনি জাতির কাছে আহ্বান করেন যে আমার টাকা নাই, এই মুমূর্ষু রোগীদের আমি চিকিৎসা করতে পারছি না, আপনারা টাকা দেন। আমার বিশ্বাস 24 ঘন্টার মধ্যে 1000 কোটি টাকা উঠবে। শুধু উনি দাঁড়ায় বলবে যে আমার রাষ্ট্রের টাকা সব লুটপাট হয়ে গিয়েছে, টাকা নাই, আমি দিতে পারছি না, আমি এদের চিকিৎসা করতে পারছি না, এদের বিদেশে পাঠাতে পারছি না, আপনারা টাকা দেন। আমার বিশ্বাস 24 ঘন্টার মধ্যে 1000 কোটি টাকা উঠবে। এই জাতি সাহায্য করবে। এনসিপি নতুন দল হতে না হতে তাদের মধ্যে থেকে জুনায়েদ রিফাতের নেতৃত্বে আরেকটি রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস নামে রাজনৈতিক প্ল্যাটফর্ম আনার ঘোষণা দিয়েছে। একজন রাজনীতিক হিসেবে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে দেখছি যে লুটের টাকা যখন ভাগাভাগি হয়, কিছু আদর্শিক লোক থাকে, প্রত্যেকটা দলেই থাকে, যারা এই লুটপাট মেনে নেয় না। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে করমচাঁদ গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ এরা ধনী পরিবারের ছেলে ছিলেন। আমি শুনেছি মোহাম্মদ আলী জিন্নাহর মোটে 4টা স্যুট ছিল। করমচাঁদ গান্ধী অর্ধ উলঙ্গ একটা ধুতি পরে সারা জাতিকে তিনি ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। আর আমাদের দেশে ধরেন 71 সালের পরে 4 খলিফা, একজন আব্দুল কুদ্দুস মাখন ছাড়া সবাই 1000 কোটি টাকার মালিক। 24 আগস্টের 5ই আগস্টের পর এক নাহিদ ছাড়া বাকি সবাই 1000 কোটি টাকার মালিক হতে চলেছে। এই লুটপাট ওই দলের যারা আদর্শিক, নৈতিক এবং দেশপ্রেমিক নেতাকর্মীরা আছে, এই চোরদেরকে কোনোদিন মেনে নিতে পারে না। সুতরাং একটা ভাগ হচ্ছে, এখন দেখছেন শত ভাগে ভাগ বিভক্ত হয়ে যাবে। কারণ আপনি যদি চুরি করেন, তাহলে চুরির ভাগ পিয়ন থেকে শুরু করে সবাইকে দিতে হবে। আপনি যদি অনৈতিক কাজ করেন,
আপনার অফিসে একটা স্টাফ মহিলা আছে, আপনি তার সাথে অনৈতিক করবেন, আপনার ওই মেয়েটাকে ওই কাজ আপনার পিয়ন করবেই, ভাগ দিতেই হবে, কারণ ও তো দেখছে যে তুই বসের সাথে করেছিস, তোর স্বামীকে বলে দেবো, তুই আমাকে দিতে হবে। সুতরাং আজকে যে নীতি, আদর্শ এবং সততা প্রয়োজন ছিল, আমি একটা অনুকরণীয় দৃষ্টান্ত। আমি এমপি ছিলাম, জেলা চেয়ারম্যান ছিলাম, আজ আমি নিঃস্ব রিক্ত। আমার গ্রামের আমরা সর্ব থেকে ধনী পরিবারের ছেলে, কিন্তু আজকে আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার 1% জমি নেই, আমার ব্যাংকে 100 টাকা নেই। এই যে সততা পরীক্ষা দিতে যে আমি যে আগুনে আমি দগ্ধ হয়ে আমি সোনার খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছি, এবং আমার এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসে। আমার প্রতি তাদের একটা বিশেষ দুর্বলতা, সেটা আমার সততার জন্য। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অনুকরণ করতে যেয়ে আজকে এই ত্যাগ স্বীকার করেছি যে জিয়া যদি পারে তাহলে আমরা পারবো না কেন। যদিও আমি এর সাথে দল করেছি, কিন্তু নীতি, আদর্শ, চাল চলন, কথায় বার্তায় আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডুপ্লিকেট। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আল্লাহর ওলি মনে করি। বিসমিল্লাহির রহমানির রাহিম, সংবিধানের মাথার উপর বসায় তিনি এই জাতিকে খালি রক্ষা করেননি, ওই যে আরাফাতের ময়দানে যে নিম গাছ লাগিয়েছে, এই মাথা, এই হেকমত, এই বুদ্ধি স্বয়ং আল্লাহ পাক জিয়াউর রহমানের মাথায় দিয়েছে। এবং যতদিন কিয়ামত পর্যন্ত সাজরাতুল জিয়া আরাফাতের ময়দানে থাকবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবিত থাকবে, এবং আল্লাহর রহমত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই যে আমি হাসিনাকে বলেছি যে ওইদিক তাকাবই না, ওইটা মাজার, পারলে যে জিয়ার মাজারে যে কবরে আল্লাহর কাছে দোয়া কর এবং তার উসিলায় কিছু রহমত চা, পাবি।